হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমি গত পর্বে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসায় রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে একজন স্টুডেন্টের দুইটি স্টেপে আসলে তার ডকুমেন্টগুলো রেডি করতে হয়। প্রথম লিস্টে যেটি থাকে সেটি হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য একটি ডকুমেন্ট লিস্ট তৈরি করতে হবে, এবং পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এমবাসি বা ভিএফএস বরাবর আরেকটি ডকুমেন্ট লিস্ট তৈরি করতে হবে। সো আজকে আমার এই ভিডিওটি দ্বিতীয় পার্ট হতে যাচ্ছে আমার প্রথম ভিডিওর, এবং আজকে আমি এই ভিডিওতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এমবাসিতে বা ভিএফএস এ আপনাদের যে যে ডকুমেন্টগুলো দরকার হবে সেগুলো নিয়ে কথা বলবো। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো প্রথম যে ডকুমেন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা হাঙ্গেরির ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম অফিসের ওয়েবসাইটে গেলে 14 নাম্বার অ্যাপেন্ডিক্সে যে ফর্মটি পাবেন সেটি হচ্ছে একজন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা আপনি সরাসরি হাঙ্গেরি যে এমবাসি আছে বা ভিএফএস আছে তাদের ওয়েবসাইটে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, তখন আপনি এই ফর্মটি পেতে পারেন। সো এই ফর্মটি অবশ্যই তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফুললি ফিল করে আপনার চেকলিস্টের শুরুর দিকে এই ডকুমেন্টটিকে রাখতে হবে। সেকেন্ড যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার বা অ্যাডমিশন লেটার। আপনি অবশ্যই যখন ভিএফএস এ বা এমবাসিতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার চেকলিস্ট জমা দিবেন, তখন অবশ্যই আপনাকে এমবাসি বা ভিএফএস এ অ্যাডমিশন লেটারটি দেখাতে হবে যে আপনি হাঙ্গেরির যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটারটি পেয়েছেন। সো এটি একটি গুরুত্বপূর্ণ ভ্যালিড ডকুমেন্ট। ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আপনি যখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। সো এই হেলথ ইন্স্যুরেন্সটি অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। সো হেলথ ইন্স্যুরেন্স নর্মালি হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলো থেকেই তারা তাদের স্টুডেন্টকে প্রোভাইড করে থাকে বা সাহায্য করে থাকে। প্রোভাইড বলতে আমি বলছি আপনার হেলথ ইন্স্যুরেন্সটা ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে তারা সাহায্য করে থাকে। এটি মোটামুটি 150 থেকে 200 ইউরোর মধ্যে হয়ে থাকে, যেটি আপনার পড়াশোনা চলাকালীন সময়ে হাঙ্গেরিতে আপনার যে কোনো হেলথ ইস্যু হলে তারা এই হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে কাভার করবে, যেটি মোটামুটি 20 থেকে 30,000 ইউরোর মতো হয়ে থাকে, যেটা অনেক হেলদি। সো আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আরেকটি ভিডিওতে এই যে প্রত্যেকটা ডকুমেন্টসের পিছনে আপনার কি কি খরচ হতে পারে বা প্রত্যেকটা ডকুমেন্টস তৈরি করতে আপনার যে টাকার পরিমাণটা আসবে সেটি ফাইনালি কত গিয়ে দাঁড়াবে, সো আমি টোটাল কস্ট নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিওতে আলোচনা করব, কারণ আজকের এই ভিডিওতে যদি কস্ট সম্বন্ধে আলোচনা করতে যাই ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। সো পরবর্তী যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো, চতুর্থ ডকুমেন্ট, সেটি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। অবশ্যই আপনি যখন বাইরে ভ্রমণ করছেন, আপনার নিজ দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে। তার আন্ডারে আপনাকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স তৈরি করতে হবে। বাংলাদেশে যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে হোক বা আপনি নিজেও আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটি করাতে পারেন। সো এটি মোটামুটি 50 থেকে 60 ইউরোর মধ্যে হয়ে থাকে, যেটা খুবই সামান্য কিছু অর্থ ইউরোপের দেশ হিসেবে। সো এটা আপনাকে অবশ্যই করতে হবে। আমি পঞ্চম যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। হাঙ্গেরিতে একটি রিকোয়ারমেন্ট আছে, সেটি হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় পড়তে যান আপনাকে অবশ্যই 4 ধরনের টেস্ট রিপোর্ট জমা দিতে হবে বা শো করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং টিবি টেস্ট বা চেস্ট এক্সরে রিপোর্ট। এই 4টি জিনিস অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে, এবং খেয়াল রাখবেন এই 4টি রিপোর্টের মেয়াদ যদি 3 মাসের বেশি না হয়, অবশ্যই আপনাকে 3 মাসের মধ্যে এই 4টি রিপোর্ট কমপ্লিট করে এমবাসিতে শো করতে হবে। পরের যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার প্রুফ অফ ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, বা আপনি আপনার পড়াশোনার কিভাবে আপনি আপনার পড়াশোনার যে ফিনান্সিয়াল ব্যাকআপটা আছে সেটি আপনি এমবাসিকে দেখাচ্ছেন, সেটির একটি আপনাকে ডকুমেন্ট শো করতে হবে। সো এটি একটি বিশদ আলোচনা যে আসলে
সত্যি কথা বলতে প্রত্যেক স্টুডেন্টের এটা নিয়ে একটু কনফিউশন থাকে যে আমি আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যে সার্টিফিকেটটা আছে বা ডকুমেন্টটা আছে এটা আমি আসলে কিভাবে শো করব বা কিভাবে অ্যারেঞ্জ করব, বা আমি যে টাকাটা দেখাচ্ছি আমার ফান্ডিং হিসেবে পড়াশোনার, সেই টাকাটির সোর্স অফ ফান্ড কিভাবে দেখাবো। সো আমি অবশ্যই চেষ্টা করব এটি নিয়ে একটি ডিটেল ভিডিও প্রকাশ করার আমার চ্যানেলে, কারণ আমি আশা করি একটি ডিটেল ভিডিও দরকার এই বিষয়টির উপর, কারণ অনেক সময় আপনার এই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপর বিবেচনা করে আপনাকে ভিসা প্রদান করা হয়ে থাকবে। কারণ আপনি যেহেতু টাকা দিয়ে পড়তে যাচ্ছেন, অবশ্যই আপনাকে এনাফ মানি দেখাইতে হবে যে আপনি ডিউরিং ইউর স্টাডিজ ইন হাঙ্গেরি ইউ হ্যাভ এনাফ মানি ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট। সো এটা অনেক একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সো এটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো পরের যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এফিডেভিট অফ স্পন্সর। অবশ্যই আপনি যখন পড়তে যাচ্ছেন আপনি নিজেকেও স্পন্সরশিপ হিসেবে দেখাইতে পারেন এমবাসিকে, যদি আপনি মাস্টার্সের জন্য যান বা আপনি যদি ব্যাচেলরের জন্য যান, অবশ্যই সেক্ষেত্রে আপনার বাবা বা মা বা আপনার আত্মীয় স্বজন, সেটা হচ্ছে পরবর্তী স্টেপে যদি আপনার ব্লাড রিলেটেড কেউ না থাকে, ফার্স্ট ব্লাডের আপনার বাবাও নেই মাও নেই, সো যে স্পন্সর হচ্ছে সে একটি এফিডেভিট আপনাকে কোর্ট থেকে করে দিবে। সো এই এফিডেভিট অফ স্পন্সর এই সার্টিফিকেটটিও আপনাকে দেখাতে হবে, যদিও এটি কোনো প্রাইমারি ডকুমেন্ট না, এটি হচ্ছে একটি সাপোর্টিং ডকুমেন্ট। সো অবশ্যই এটি আপনাকে দেখাতে হবে। সো পরের যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্লাইট বুকিং। হাঙ্গেরির ম্যাক্সিমাম সময়ই তারা দেখতে চায় যে আপনার ফ্লাইট বুকিং করা আছে কিনা, আপনি কবে নাগাদ দেশ ত্যাগ করছেন। সো এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যে তারা চায় তেমনটা না। আপনি কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারবেন যে আমার এখনো শিডিউল করা হয়নি ক্লাসের, বা অনেক এক্সকিউজের ব্যাপার থাকে যেটা আসলে স্টুডেন্টরা করে থাকে। বাট আপনার যদি দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক হয়ে থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ফ্লাইটটি বুকিং করে ফেলা এবং সেই ডকুমেন্টটি ভিএফএস বা এমবাসিতে সাবমিট করার। পরের যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোমোডেশন। অবশ্যই আপনি একটি দেশে যাচ্ছেন, আপনার থাকার জায়গাটি কোথায় হচ্ছে সেটির প্রুফ আপনাকে এমবাসিকে দিতে হবে। সো অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলো অনেক হেল্প করে থাকে। আপনি যদি হাঙ্গেরির যে কোনো ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির ডর্মে যদি আপনি সিট পেয়ে থাকেন সেটা আপনার জন্য অবশ্যই অনেক ভালো। কিন্তু যদি প্রাইভেট কোনো অ্যাকোমোডেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার ফুল পিরিয়ড অফ স্টাডির যে সময়টা থাকে, সেটা 1 বছর বা 3 বছর বা 2 বছর যেটাই হোক, অ্যাকোমোডেশনের এই ফুল পিরিয়ডের অ্যাকোমোডেশনটা তারা শো করতে বলে। সো এটি একটি টাফ হয়ে যায় একটু সবার জন্য। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডর্মে সিট নেওয়ার জন্য। যদি না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যদি প্রাইভেট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টটি আপনি সাবমিট করবেন বা আপনাকে অবশ্যই করতে হবে। পরে যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্টেশন। অনেক স্টুডেন্টই এখনো এই সমস্যাটি নিয়ে ভুগছেন যে আসলে আমি বাইরে পড়তে যাচ্ছি, আমার সার্টিফিকেট অ্যাটেস্টেড করা উচিত কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেড করা উচিত, কারণ আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেড করা মানে আপনি হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন অথবা এইচএসসি পর্যন্ত করেন, আপনি অবশ্যই করেছেন বা মাস্টার্স করে থাকেন। কিন্তু সার্টিফিকেট অ্যাটেস্টেশন এমন একটা জিনিস যেটা আপনার সার্টিফিকেটের ক্ল্যারিটিটা পুরো বিশ্বের মধ্যে তুলে ধরে। লাইক আপনার যদি সার্টিফিকেট অ্যাটেস্টেড করা না থাকে, আপনি শুধুমাত্র বাংলাদেশের যে এডুকেশন বোর্ড আছে তার নথিপত্রের মধ্যে আবদ্ধ থাকলেন বা তাদের মধ্যেই আপনার সীমাটা থাকলো। কিন্তু আপনি যদি অ্যাটেস্টেড করেন, বিশ্বের যে কোনো দেশ তাদের ইমিগ্রেশন অফিস থেকে যদি আপনার সেই অ্যাটেস্টেশনের পিন নাম্বার দিয়ে সার্চ দেয়, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট থেকে শুরু করে আপনার পার্সোনাল ডকুমেন্টও তাদের সামনে চলে যাবে। সো এটি একটি রেকগনাইজ করার একটি গুরুত্বপূর্ণ ওয়ে ধরে থাকে এখন সবগুলো দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো। সো অবশ্যই আপনাকে অ্যাটেস্টেশন করতে হবে, আর অ্যাটেস্টেশন করাটা খুবই সহজ। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই নিয়ে, ইউটিউবে সার্চ দিলে আপনি জানতে পারবেন আপনার পেপারসগুলো, বিশেষ করে একাডেমিক সার্টিফিকেটগুলো কিভাবে অ্যাটেস্টেড করতে হবে। লাস্ট যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আমরা সবাই জানি যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ মোটামুটি 6 মাস থাকে, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে সময় পুলিশ ক্লিয়ারেন্সটা করছেন আপনার ভিসা আপনি পাবেন কি পাবেন না এটা তো আসলে আপনার হাতে না। বাট যখন আপনি পাসপোর্টটি কালেক্ট করছেন, ইভেন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার হাঙ্গেরিতে পৌঁছানো পর্যন্ত আপনার যেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটি থাকে। অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা এমন থাকে যে আপনার যেন অ্যাটলিস্ট পাসপোর্ট কালেক্ট করার ডেট পর্যন্ত আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা থাকে,
তাহলেই হয়ে যায়। কিন্তু আমি বলবো আপনি হাঙ্গেরিতে পৌঁছানো পর্যন্ত যেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটা থাকে, আপনি সেই মানে সেই ব্যাপারটা মাথায় রেখে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি করার চেষ্টা করবেন। পূর্বের যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন বা যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন, সেখান থেকেও কিছু ডকুমেন্টস এই চেকলিস্টের মধ্যে ইনক্লুড হবে, যেমন পাসপোর্টের ব্যাপার আছে, তারপর হচ্ছে আপনার ছবির ব্যাপার আছে, সো সিভি দিতে হবে আপনাকে, একটি মোটিভেশনাল লেটার আপনাকে সাবমিট করতে হবে ভিএফএস বা এমবাসিতে। সো অবশ্যই আপনি আমার আগের ভিডিওটি দেখে তার সাথে এই ভিডিওটি সামঞ্জস্য করে এই ডকুমেন্টগুলো আপনি এমবাসিতে সাবমিট করবেন। সো আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম, আজকের ভিডিওতেও বলতে চাই, আমি এসওপি কিভাবে লিখতে হয় এটা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো এই চ্যানেলে। সো আপনারা সবাই ভালো থাকবেন, রমজান মাস চলছে, সবাই নামাজ কালাম পড়বেন এবং অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের বিদেশ যাত্রা উপরওয়ালা কবুল করে। আর আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক ইনফরমেটিভ ভিডিও দিব, বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষায় আপনাদের কি কি করণীয় কি কি না করণীয় সে ব্যাপারেও আমি অবশ্যই জানাবো। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।